নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সম্প্রতি সরকারি কর্মচারী এবং পেনশনারদের পেনশন এবং আর্থিক বেনিফিট সংক্রান্ত কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। এই অর্ডারের ফলে আগামী দিনে সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কি সেই অর্ডারে কি কি বলা হয়েছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। একজন সরকারি কর্মচারী বা একজন পেনশনারের যদি চাকুরিরত অবস্থায় বা পেনশন পাওয়ারত অবস্থায় তার হঠাৎ করে মৃত্যু ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে তার পরিবারবর্গকে বা ফ্যামিলি মেম্বারদেরকে কোন ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্টের অর্ডার জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে সেই কোর্টের অর্ডারে কোন কোন ধরনের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আমরা এক এক করে দেখে নেব। সরকারি কর্মীর চাকুরিরত অবস্থায় মৃত্যু হলে সরকারের তরফ থেকে সেই পরিবারের কোনো এক যোগ্য ব্যক্তিকে একটি সরকারি চাকরি প্রদান করা হয়। এছাড়াও সেই পরিবারকে বিভিন্ন খাতে আর্থিক সুযোগ ও সুবিধা প্রদান করা হয় এবং সেই পরিবারকে সরকারের তরফ থেকে ফ্যামিলি পেনশনও প্রদান করা হয়ে থাকে। এখন আমরা প্রথমে জেনে নেব সরকারি কর্মীর চাকুরিরত অবস্থায় মৃত্যু ঘটলে পোষ্যের চাকুরির ক্ষেত্রে সরকারি কি কি নিয়ম নীতি আছে। প্রথমেই বলি যে পূর্বের নিয়ম ছিল যে পদে কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু ঘটছে সেই পদে পোষ্যকে চাকুরি দিতে হবে, কিন্তু বর্তমানে সেই নিয়মের পরিবর্তন ঘটানো হয়েছে। বর্তমানে যোগ্যতার বিচারে সেই পদেই কোনো পোষ্য চাকুরি পেতে পারেন বা তার থেকে নিম্নতর যোগ্যতায় কোনো চাকরি পেতে পারেন বা উচ্চতর পদেও কোনো চাকরি পেতে পারেন তার পোষ্য। সব কিছুই কিন্তু নির্ভর করছে পোষ্যের যোগ্যতার ওপর ভিত্তি করে। এবার আমরা জানবো পোষ্যের চাকরির জন্য কারা কারা আবেদন করতে পারেন। যিনি কর্মরত অবস্থায় মারা গেছেন তিনি যদি বিবাহিত অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম যে সুযোগটা দেওয়া হয় সেটা দেওয়া হয় তার স্পাউসকে, অর্থাৎ হাজবেন্ড যদি তিনি ছিলেন তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম সুযোগটি পাবে পোষ্যের চাকরির জন্য তার ওয়াইফ, এবং তিনি যদি ওয়াইফ থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা সর্বপ্রথম পাবেন তার হাজবেন্ড। এবার তারা যদি নিতে না চান বা তাদের যদি প্রয়োজন না থাকে তাহলে সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু সুযোগটা পাবে। এক্ষেত্রে সর্বপ্রথম যে সুযোগটা দেওয়া হবে সেটা দেওয়া হবে পরিবারের বড় ছেলেকে, অর্থাৎ মৃত কর্মীর বড় পুত্রকে। তারপর বড় পুত্রের নিতে যদি অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে অন্যান্য পুত্ররা এই সুযোগটি পাবেন এবং সর্বশেষ সুযোগ আসবে অবিবাহিত মেয়েদের কাছে। এখানে বলে রাখি বিবাহিত কন্যারা কিন্তু পিতা বা মাতার চাকুরির জন্য আবেদন করতে পারেন না। বিবাহিত পুত্ররা কিন্তু পারেন, কিন্তু বিবাহিত কন্যাদের ক্ষেত্রে বর্তমানে এখনো পর্যন্ত এই নিয়মটি এখনো চালু হয়নি। এরপর আমরা জেনে নেব মৃতকর্মী যদি অবিবাহিত অবস্থায় মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পোষ্যের চাকরির জন্য কাদেরকে সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে সর্বপ্রথম সুযোগটা দেওয়া হয় মৃতকর্মীর পিতাকে বা মাতাকে, এবং দ্বিতীয় সুযোগটি দেওয়া হয় মৃতকর্মীর ভাই বা দাদাকে। অর্থাৎ মৃতকর্মী যদি অবিবাহিত অবস্থায় মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার পিতা মাতা ভাই বা দাদারা কিন্তু পোষ্যের চাকরির জন্য আবেদন করতে পারেন। এবার আমরা জেনে নেব একজন সরকারি কর্মী চাকুরিরত অবস্থায় মারা গিয়ে থাকলে তার পরিবারকে সরকারের তরফ থেকে কোন কোন খাতে কত করে আর্থিক সুবিধা প্রদান করা হয়। মূলত এখানে ডেথ গ্র্যাচুইটি বাবদ, প্রভিডেন্ট ফান্ড বাবদ, গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ এবং লিভ এনক্যাশমেন্ট বাবদ এই চারটি খাতেই মূলত আর্থিক সুবিধা দেওয়া হয় একটি পরিবারকে সরকারের তরফ থেকে। ডেথ গ্র্যাচুইটি নিয়মটি হচ্ছে যদি কোনো কর্মী 1 বছরের কম সময় চাকরি করে মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার শেষ 2 মাসের বেতন দেওয়া হবে ডেথ গ্র্যাচুইটি বাবদ। তিনি যদি 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম সময় চাকরি করে যদি মারা গিয়ে থাকেন তাহলে তার শেষ 6 মাসের বেতন দেওয়া হবে ডেথ গ্র্যাচুইটি বাবদ, এবং 5 বছরের বেশি কিন্তু 11 বছরের কম সময় চাকরি করে যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে 12 মাসের বেতন দেওয়া হবে ডেথ গ্র্যাচুইটি বাবদ, এবং 11 বছরের বেশি কিন্তু 20 বছরের কম সময় চাকরি করে যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে 20 মাসের বেতন দেওয়া হবে ডেথ গ্র্যাচুইটি বাবদ, এবং 20 বছরের বেশি সময় ধরে তিনি যদি চাকরি করে তারপরে মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক বছর চাকরির জন্য 1 মাসের বেতন দেওয়া হবে ডেথ গ্র্যাচুইটি বাবদ, যার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 12 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম তিনি 33 মাসের বেতন পেতে পারেন। একটা উদাহরণ দিয়ে আমি এই জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। ধরুন একজন সরকারি কর্মী
25 বছর বা 30 বছর চাকরি করার পর যদি মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার লাস্ট বেসিক পে এবং ডিএ মিলে যদি সেটি 1 লক্ষ টাকা হয়, তাহলে সেক্ষেত্রে 30 মাসের জন্য 30 লক্ষ টাকা কিন্তু এখানে দেওয়া হবে না। এক্ষেত্রে ম্যাক্সিমাম দেওয়া হবে 12 লক্ষ টাকা ডেথ গ্র্যাচুইটি বাবদ তার পরিবারের হাতে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পারলাম। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড বাবদ একটি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় সরকারি কর্মীর পরিবারের হাতে। অর্থাৎ এখানে মূলত প্রভিডেন্ট ফান্ড বাবদ একটা সরকারি কর্মী প্রতি মাসে মাসে যে টাকাটি জমা করেছেন সেটি ইন্টারেস্ট সহ প্রদান করা হয়ে থাকে। এছাড়াও যে সকল কর্মীর প্রতি মাসে 60 টাকা করে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ কাটা হয়, সেই সকল কর্মীর মৃত্যুতে তার পরিবারের হাতে 60,000 টাকার একটি ইন্স্যুরেন্স ক্লেম অ্যামাউন্টও প্রদান করা হয়ে থাকে। এছাড়াও একটি লিভ এনক্যাশমেন্টের সুবিধা দেওয়া হয়, যেটি মূলত সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য। এটি সরকার প্রসূত শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু এই সুবিধাটি নয়। লিভ এনক্যাশমেন্ট বাবদ কোনো কর্মীর মৃত্যুর আগে পর্যন্ত যতদিন আর্ন লিভ অর্থাৎ অর্জিত ছুটি জমিয়েছেন ততদিনের মাইনে তার পরিবারের হাতে কিন্তু প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ একজন সরকারি কর্মী যদি 10 বছর চাকুরি করার পর মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি 100 দিন আর্ন লিভ জমিয়ে থাকেন তার অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে 100 দিনের অতিরিক্ত মাইনে বাবদ একটি অ্যামাউন্ট রাশি তার পরিবারের হাতে কিন্তু প্রদান করা হয়ে থাকে। এবার আসি পেনশনের বিষয়ে। কোনো কর্মীর মৃত্যু ঘটলে তার পরিবারকে ফ্যামিলি পেনশনের সুবিধা দেওয়া হয়। কোনো বিবাহিত কর্মীর মৃত্যু ঘটলে তার স্পাউসকে বা তার স্পাউস না থাকলে তার অবিবাহিত কন্যা যতদিন না বিবাহ করছেন ততদিন পর্যন্ত পিতা বা মাতার ফ্যামিলি পেনশন পেতে পারে, বা কোনো পুত্র তার 21 বছর বয়স সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু পিতা বা মাতার ফ্যামিলি পেনশন পেতে পারে। অর্থাৎ কোনো পুত্র 21 বছর বয়সের পর পিতা বা মাতার কোনো ফ্যামিলি পেনশন পাবেন না, বা কোনো অবিবাহিতা কন্যা বিবাহ হয়ে গেলে তিনিও আর পিতা বা মাতার ফ্যামিলি পেনশন পাবেন না। এবার যদি কোনো কর্মী অবিবাহিত অবস্থায় মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি পেনশনের সম্পূর্ণ সুবিধাটা দেওয়া হয় সেই কর্মীর পিতাকে এবং মাতাকে। এখন আমরা জেনে নেব কোনো কর্মী কত বছর চাকুরি করে মারা গিয়ে থাকলে তার ফ্যামিলি পেনশন কত আসতে পারে। কোনো কর্মী যদি 7 বছরের কম চাকুরিরত অবস্থায় মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে সাধারণ হারে ফ্যামিলি পেনশন প্রদান করা হয়। আবার যদি কোনো কর্মী 7 বছরের বেশি সময় চাকুরি করে যদি মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে প্রথম 7 বছর বর্ধিত হারে ফ্যামিলি পেনশন প্রদান করা হবে এবং তারপরে আজীবন সাধারণ হারে ফ্যামিলি পেনশন প্রদান করা হবে। বর্ধিত হারে ফ্যামিলি পেনশন হলো কোনো কর্মীর লাস্ট বেসিকের 50%। অর্থাৎ যদি কোনো কর্মী মারা যাওয়ার মুহূর্তে তার লাস্ট বেসিক যদি 30,000 টাকা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বর্ধিত পেনশনের পরিমাণ হবে তার 50%, অর্থাৎ 15,000 টাকা। এবং সাধারণ হারে পেনশন হলো কোনো কর্মীর লাস্ট বেসিকের 30%। অর্থাৎ কোনো কর্মী মারা যাওয়ার আগের মুহূর্তে যদি তার লাস্ট বেসিক 30,000 টাকা থেকে থাকে, তাহলে সাধারণ হারে পেনশনের ক্ষেত্রে সেই লাস্ট বেসিকের পেনশনটার 30%, অর্থাৎ 9,000 টাকা হবে সাধারণ হারে পেনশন। এবার বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করব একজন সরকারি কর্মীর যদি মৃত্যু ঘটে কর্মরত অবস্থায়, তাহলে সেক্ষেত্রে পরিবারের সদস্যদের করণীয় কি, অর্থাৎ পরিবারের সদস্যদের কোথায় গিয়ে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। প্রথমত, মৃত ব্যক্তির যাবতীয় একাডেমিকের প্রমাণপত্র ও তার ডেথ সার্টিফিকেট সহ যিনি আবেদন করছেন, অর্থাৎ যিনি পেনশনের জন্য বা চাকরির জন্য আবেদন করছেন, তার যাবতীয় পরিচয়পত্র, এবং তিনি যদি স্পাউস হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার ম্যারেজের প্রমাণপত্র অর্থাৎ বিবাহের প্রমাণপত্র। তিনি যদি চাকুরির জন্য আবেদন করে থাকেন তাহলে তারও আবেদনের সঙ্গে যে একাডেমিকের যাবতীয় প্রমাণপত্র। তিনি যদি স্পাউস না হয়ে পরিবারের অন্য কেউ আবেদন করে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবারের বাকিদের সকলের কাছ থেকে এনওসি ফর্ম ইত্যাদি সকল কিছু নিয়ে আপনাদের সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে, এবং সংশ্লিষ্ট অফিস আপনাদের আবেদনটি খতিয়ে দেখে সেটা উচ্চতর অফিসে ফরওয়ার্ড করে দেবে। তাহলে বন্ধুরা আশা করা যায় আমি পুরো বিষয়টি আপনাদেরকে সহজভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এছাড়াও যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।